মৌসুমী দেবী তার 4 ছেলে মলয়, রাহুল, বিজয় এবং অজয়কে নিয়ে বাস করে। তার 4 ছেলে বিবাহযোগ্য হয়ে ওঠায় সে একসঙ্গে 4 ছেলের বিয়ে দিয়ে বাড়িতে 4 বৌমাকে নিয়ে আসে। কিন্তু মৌসুমী দেবীর বাড়িতে কেবলমাত্র একটাই খাট ছিল, আর সেই খাট দেখেই মৌসুমী দেবীর 4 বৌমা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেয়। এই নন্দিনী, আমাদের এত বড় শ্বশুর বাড়িতে মাত্র একটা খাট কেন বলতো? তাছাড়া আমাদের রুমগুলোতে কিন্তু কোনো খাট নেই, শুধুমাত্র শাশুড়ি মায়ের রুমেই একটাই খাট আছে। কি ব্যাপার বলতো? কিছু বুঝতে পারছি না আমি। আমিও তো বুঝতে পারছি না, কিন্তু এখন যদি কাউকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি তাহলে বলবে বাড়ির নতুন বৌমা বেশি ফটর ফটর করছে। তার থেকে ভালো এখন চুপ করেই থাকো। আমরা যখন নিজেদের ঘরে যাব তখন নিজের বরকে জিজ্ঞাসা করব। সেটাই তো, কি অদ্ভুত কাণ্ড বলতো। আমাদের রুমে খাট নেই, শুধু শাশুড়ি মা নিজের রুমে খাট রেখেছে। আমি তো কিছুতেই মেঝেতে ঘুমাতে পারি না। মেঝেতে ঘুমালে আমার ঠান্ডা লেগে যায় আর কোমরেও খুব ব্যথা করে। এভাবে 4 বৌমা শ্বশুর বাড়িতে শুধুমাত্র একটা খাট দেখার পর প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। কি ব্যাপার, তোমরা 4 জনে নিজেদের মধ্যে কি আলোচনা করছো? আমি জানি আমার বাড়িটা তোমাদের খুব পছন্দ হয়েছে, তাই তো? হ্যাঁ মা, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের পছন্দ হয়নি। আসলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আপনার ঘরেই একটা খাট আছে, যেখানে আপনি তো আরাম করে ঘুমাতে পারবেন, কিন্তু আমাদের অত বড় বড় রুমে একটাও খাট নেই কেন? আমরা কোথায় ঘুমাবো? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমরা 4 জনে এতক্ষণ ধরে কি আলোচনা করছিলে। আসলে কি জানো তো, আমাদের বাড়িতে একটাই খাট আছে, কারণ আমার ছেলেরা খাটে ঘুমাতে পারে না। ছোটবেলা থেকে ওদের মেঝেতে ঘুমানোর অভ্যাস। খাটে ঘুমালে ওদের নাকি গা হাত পা ব্যথা করে, তাই ওরা মেঝেতে বিছানা পেতে ঘুমায়। এবার তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার রুমে এসে আমার খাটে ঘুমাতে পারো, কোনো অসুবিধা নেই। সে কি, আমার সত্যি ব্যাপারটা ভীষণই অদ্ভুত লাগছে। এখনো কি পৃথিবীতে এমন মানুষ আছে যারা খাটে ঘুমাতে পারে না, মেঝেতে ঘুমায়? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনাকে আগেই বলে দিচ্ছি আমি আপনার খাটেই ঘুমাবো, কারণ আমি মেঝেতে ঘুমাতে পারি না। দিদি, তুমি শুধু একা নয়, আমরা 3 জনও ঘুমাবো তোমার সঙ্গে। তাছাড়া তুমি তো জানো আমরা 3 বোনও মেঝেতে ঘুমাতে পারি না, তাই আমরাও খাটে ঘুমাবো। তুমি যদি মনে করো যে তুমি শাশুড়ি মায়ের খাটে একা একা ঘুমাবে, এটা কিন্তু আমরা কখনোই মেনে নেব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা 4 জনে ঝগড়া করো না, নিজেদের মধ্যে একটু ম্যানেজ করে নিলেই তো হয়। এতে আবার ঝগড়া ঝামেলার কি আছে? তোমাদের যখন ইচ্ছে হবে আমার খাটে এসে ঘুমাবে, কোনো সমস্যা নেই। আসলে মৌসুমী দেবী ভীষণই কিপটা প্রকৃতির মহিলা ছিল। সে ইচ্ছাকৃতভাবে তার ছেলেদেরকে 5টা রুমের জন্য আলাদা আলাদা 5টা খাট কিনতে দেয়নি। আসলে তাদের বাড়িতে মোট 6টা ঘর ছিল। 4টে ছেলের জন্য 4টে ঘর আর একটা ঘর অতিথিদের জন্য রাখা হয়েছিল। অন্যদিকে মৌসুমী দেবীর ঘরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, আর সেখানে খুব ভালো একটা খাটও ছিল। আর সেই খাটে মৌসুমী দেবী একাই ঘুমায়, কারণ যেদিন থেকে তার ছেলেরা বড় হয় সেদিন থেকে ছেলেরা শহরে কাজ করতে চলে যায়, আর তারা শহরের ভাড়া বাড়িতেই থাকে। সেই জন্য তাদের খুব একটা বাড়িতে থাকার প্রয়োজন পড়ে না। তবে এখন বিয়ের পর ছেলেরা ভীষণই বিপদে পড়ে। মলয়, আমি খুব ভালো করে জানি তোমার মা ভীষণই কিপটা, সেই জন্যই তোমাদেরকে আলাদা করে খাট কিনতে দেয়নি, তাই তো? তবে আমি একটা কথা বলছি শোনো, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, তাই তোমরা 4 ভাই কিছু কিছু করে টাকা দিয়ে 4টে আলাদা করে খাট কিনে নাও, না হলে আমরা কিভাবে ঘুমাবো? হ্যাঁ মালিনী, তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তাহলে একবার আমি আমার মায়ের সাথে কথা বলে দেখবো। থাক, তোমাকে আর মায়ের সঙ্গে কথা বলতে হবে না। তোমার মায়ের সঙ্গে যদি তুমি এই খাট কেনার ব্যাপারে কথা বলতে চাও তাহলে তোমার মা কোনোভাবেই রাজি হবে না, কারণ তোমার মা প্রচন্ড কিপটা, সেটা আমি ওনার কথা শুনেই বুঝতে পেরে গেছি। এভাবেই মালিনী এবং মলয়ের মধ্যে খাট কেনা নিয়ে ঝগড়া ঝামেলা চলে। অন্যদিকে বাড়ির অন্যান্য ছেলে এবং বৌমারও অবস্থা একই রকমের থাকে। এত বড় বাড়ি করেছো আর সামান্য খাট কিনতে পারলে না? ছি, আমার তো এই বাড়িতে থাকারই ইচ্ছা করছে না। কি এমন পরিবারে এসে পড়লাম, এত সুন্দর বাড়ি কিন্তু একটাও খাট নেই, কেউ কখনো বিশ্বাস করবে? নন্দিনী, মেঝেতে ঘুম না হলে তুমি সকালবেলা মায়ের খাটে গিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? রাত্রেবেলা কষ্ট করে নিজের রুমেতেই ঘুমিয়ে নাও, আর তারপর সকাল হলে তুমি মায়ের রুমে চলে যাবে, ওখানে তো খাট আছে, আর গিয়ে সকাল থেকে আরাম করে ঘুমিয়ে নিও। কি শেষমেশ আমাকে তোমার মায়ের রুমে গিয়ে ঘুমাতে হবে কেন? তুমি আমার জন্য একটা নতুন খাট কিনতে পারবে না? তুমি এত টাকা রোজগার করছো আর সেখান থেকে আমার জন্য একটা খাট কিনে নিয়ে আসতে পারবে না? নন্দিনী প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আসলে আমি যদি একটা খাট কিনে নিয়ে আসি তাহলে তোমার বাকি 3 বোন তোমার কাছে চলে আসবে তোমার খাটে ঘুমাতে, তাই আমি এখন খাট কোনোভাবেই কিনতে পারবো না। আর তাছাড়া মাও তো রাগারাগি করবে। আরে চুপ করো তো, তোমার টাকা থেকে তুমি যদি খাট কিনে নিয়ে আসো তাহলে কেউ কিছু বলবে না। আর তুমি কি ভাবছো আমরা খাট কিনলে আমার বোনেরা আমাদের রুমে ঘুমাতে আসবে? এটা কখনোই হবে না, কারণ আমি ওদের কাউকেই আমার ঘরে ঢুকতে দেব না, আর ঘুমানো তো দূরের কথা।
না না নন্দিনী, আসলে আমি তো আমার মায়ের জন্যই ভয় করছি। মা যদি কিছু বলে? সে তো আমি খুব ভালো করে জানি তুমি তোমার মাকে খুব ভয় পাও, আর তোমার মা যেমন কিপটে তুমিও সেরকম কিপটে। তোমার মা এত বড় এত সুন্দর বাড়ি করেছে কিন্তু কোনো রুমে একটা খাট পর্যন্ত রাখিনি। তবে দেখো নিজের আরামের জন্য ঠিক সুন্দর একটা খাট নিজের ঘরে রেখেছে। একবারও ছেলেদের কথা ভাবলো না, আর আমাদের কথাও ভাবলো না। নতুন বৌমারা শ্বশুর বাড়িতে এসে কোথায় ঘুমাবে? ঠিক এভাবেই বাড়ির চার বউ নিজের নিজের স্বামীদের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে থাকে। আর এভাবে কিছুক্ষণ কাটার পর চার বৌমা নিজেদের শাশুড়ি মায়ের ঘরে যায় আর চারজনই একসঙ্গে খাট দখল করে। উফ নন্দিনী, তুই কি আমার গায়ের উপর উঠে পড়বি নাকি? একটু সরে যা না। এই একটা খাটের মধ্যে আমাদেরকে ঘুমাতে হচ্ছে, এখানে তো নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছি না। একটু সরে যা। দিদি আমি কোথায় সরবো বলো তো? আমি যদি সরে যাই তাহলে তো আবার বিলকিস আর অনিতার অসুবিধা হবে। আমি কি এবার ওদের ঘাড়ের উপর উঠে পড়বো? দিদি প্লিজ তুমি যেন আবার সরে এসো না। আমি একদম ধারে শুয়ে আছি, তুমি যদি আর সামান্য একটু এদিকে সরে আসো তাহলে আমি নিচে পড়ে যাব। তাই দয়া করে বলছি চুপচাপ শুয়ে থাকো, বেশি নড়াচড়া করো না। দেখেছো দিদি, তুমি আমাকে সরে যাওয়ার কথা বলছো, ওদিক থেকে অনিতা আবার আমাকে নড়াচড়া করতেই বারণ করছে। এই একটা খাটের মধ্যে চারজনে কি শোয়া যায়? কত কষ্ট করে আমরা শুয়ে আছি, কিন্তু কেউ চোখে দেখতে পাচ্ছে না। আজকের মতো ঘুমিয়ে পড়ি, কালকে সকালে বোঝাবো মজা। এই বলে চার বৌমা খুবই কষ্ট করে একটা খাটের মধ্যে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা চার বৌমা আবার নিজেদের স্বামীদের সঙ্গে ঝগড়া ঝামেলায় লিপ্ত হয়ে পড়ে। মলয়, তুমি যদি এই মাসের মধ্যে খাট না কেনো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। আচ্ছা রাহুল, তুমি তো আমাকে এই কথাটা আগেও বলতে পারতে যে তোমাদের বাড়িতে এসে আমাকে মেঝেতে ঘুমাতে হবে। তুমি তো এরকম কথা আমাকে বলনি। বিয়ের আগে আমাকে বললে তোমরা খুব বড় লোক, তোমাদের অনেক টাকা পয়সা আছে, ভালো বাড়ি আছে, বড় বড় ঘর আছে, কিন্তু বাড়িতে কি কি আছে সেটা তো একবারও বললে না। উফ, তোমরা একটু চুপ করো, দয়া করে চুপ করো প্লিজ। মা যদি এই সমস্ত কথা শুনতে পেয়েছে তাহলে অনেক খারাপ ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, তোমার মা আমাদের উপর রাগারাগি করবে? একবার আসুক না, তারপর দেখাবো মজা। আমাদের উপর রাগ দেখালে আমরাও তোমার মাকে কথা শোনাবো। শুধুমাত্র তোমার মায়ের জন্যই আমরা আমাদের ঘরে খাট কিনতে পারছি না। নন্দিনীর কথা শেষ হতে না হতেই সেখানে তাদের শাশুড়ি মা মৌসুমী দেবী চলে আসে। আর মৌসুমী দেবীকে দেখেই সবাই চুপ করে যায়, কিন্তু নন্দিনী তার শাশুড়ি মাকে দেখতে পায় না। তাই নন্দিনী রাগে গজগজ করতে থাকে। আর নন্দিনীর কথা শুনে মৌসুমী দেবী প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, এই যে মেজো বৌমা, তুমি কি ভাবছো শুধুমাত্র আমার জন্য এই বাড়িতে খাট কেনা হয় না? আচ্ছা ঠিক আছে, তোমরা চার বৌমা নিজেদের জন্য আলাদা আলাদা চারটে খাট কিনে নিয়ে এসো। তবে হ্যাঁ, আমার ছেলেদের কাছ থেকে কিন্তু একটাও টাকা নেবে না। তোমরা তোমাদের বাবার বাড়ি থেকে খাট নিয়ে আসবে। আর আমার ঘরে যে খাটটা দেখতে পাচ্ছ, ওই খাটটা কিন্তু আমার বাবা আমাকে যৌতুকে দিয়েছিল। তোমাদের পরিবারও তো অনেক বড় লোক, কোথায় তোমাদেরকে তো তাহলে কিছুই দিল না? মা, আমরা এত বড়লোক পরিবারে বিয়ে করেছি, তাহলে আমাদের পরিবার কেন যৌতুক দেবে? আপনার ছেলেরা তো আমাদেরকে আগে বলেনি যে আপনাদের বাড়িতে খাট নেই, সেই জন্য তো আমরা কোনো খাট নিয়ে আসিনি। যদি আগে জানতাম তাহলে নিশ্চয়ই সঙ্গে করে খাট নিয়ে আসতাম। নন্দিনী, মায়ের সঙ্গে এইভাবে কথা বলো না। আর মা যদি রেগে যায় তাহলে কিন্তু তোমাকে অনেক কথা শুনতে হবে। তুমি চুপ করে যাও, আর দয়া করে তোমরা সকলেই চুপ করো। আমরা চার ভাই চেষ্টা করবো তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করার। তোমরা চার ভাই কোনো ব্যবস্থাই করতে পারবে না। এতদিন হয়ে গেল তোমরা কিচ্ছু করতে পারলে না, আর এখন পারবে? এভাবেই চার বউ মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আর মৌসুমী দেবী এবার তার ছেলেদেরকে বোঝাতে শুরু করে, শোন, তোরা তোদের কাজের টাকা থেকে একটাও টাকা নষ্ট করবি না, ঠিক আছে? চুপচাপ সব টাকা সংসারে দিবি। আমি যখন টাকা চাইবো তখনই তোরা আমাকে টাকা দিবি। আমার বাড়ি থেকে যদি একটাও টাকা খরচ হয়েছে তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর তোদেরকেও ছেড়ে চলে যাব। মা, এসব তুমি কি বলছো? তুমি তোমার চার বাবার মতো জেদ ধরে বসলে। আরে বাবা, একটা খাটের জন্য তোমরা এত ঝগড়া ঝামেলা কেন করছো শুনি? মা, দয়া করে তুমি চুপ করো। আমরা চার ভাই কিছু একটা ব্যবস্থা করবো তো। এই বলে মলয় এবং তার ভাইরা কাজে বেরিয়ে যায়। আসলে তাদের কাছে অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছিল, আর বাড়িতে কোনো কিছুর অভাব না থাকলেও শুধুমাত্র অভাব ছিল চারটে খাটে। আর বাড়িতে আলাদা আলাদা ঘরের জন্য খাট না থাকায় প্রত্যেকদিন বাড়ির চার বৌমার মধ্যে ঝগড়া ঝামেলা লেগে থাকে। এমনই একদিন দুপুরবেলা, এই নন্দিনী, তুই যে এখানে এসে শুয়ে পড়লি, তোকে এখানে কে শুতে বলেছে? আমি তো ভাবছিলাম খাওয়া দাওয়া করেই আমি মায়ের রুমে গিয়ে মায়ের খাটে ঘুমাবো, আর তুই তো দেখতে পাচ্ছি আগেই খাট দখল করে নিয়েছিস। হ্যাঁ দিদি, কাল রাত্রিবেলা আমার ভালো করে ঘুম হয়নি। তুমি তো জানো আমাকে কতটা কষ্ট করে মেঝেতে ঘুমাতে হয়েছে। তাই আমি আজকে ভেবেই নিয়েছিলাম আগে ভাগে এসে মায়ের খাটে শুয়ে পড়বো, তাহলে যদি একটু ভালো মতো ঘুমাতে পারি। দিদি, এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি। তুমি একা এই খাটের মধ্যে ঘুমাবে কেন? আমরা তিনজনও তো এখানে দাঁড়িয়ে আছি, তুমি তাহলে একা ঘুমাবে কেন? আমরাও তো ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, তোরাও খাটে উঠে পড়, আমি উঠছি। আমরা চারজনে যেমন একসঙ্গে এই খাটে শুয়েছিলাম ঠিক সেরকমই শোবো। আর শুধু দুপুরে নয়, আমি তো ভাবছি এবার রাত্রিবেলাতেও শাশুড়ি মায়ের খাটে শোবো।
চার বৌমার এরকম ঝগড়া ঝামেলা দেখে শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায়। আরে চুপ করো, তোমরা চার বৌমা যেদিন থেকে আমার বাড়িতে এসেছো সেদিন থেকে এরকম ঝগড়া ঝামেলা লেগে আছে, আর তোমরা সবসময় আমার খাট দখল করছো। এবার তো আমি নিজের খাটে নিজেই ঘুমাতে পারছি না, তোমাদের জন্য প্রত্যেকদিন আমাকে এবার মেঝেতে ঘুমাতে হচ্ছে। এভাবে মৌসুমী দেবী তার চার বৌমাকে বকাবকি করলেও চার বৌমা কোনো রকম কোনো কথাতে পাত্তা দেয় না। তারা প্রত্যেক দিনই শাশুড়ি মায়ের খাটে শোয়ার জন্য ঝগড়া মারপিট করতে থাকে। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন রাত্রিবেলা, আচ্ছা তোমরা দুজন মিলে যদি একটা খাট জুড়ে শুয়ে থাকো তাহলে আমরা দুজনেই কোথায় ঘুমাবো? মা দেখেছেন তো, একবার আপনার বড় বৌমা আর মেজ বৌমাকে দেখুন, একটা খাটে কিভাবে জায়গা জুড়ে ঘুমাচ্ছে। আমরা কোথায় ঘুমাবো তাহলে? ওফো, আবারও শুরু হয়ে গেলে তোমরা। তোমাদের চারজনের প্রত্যেক দিন এই ঝগড়া ঝামেলা আমার আর ভালো লাগছে না। মাঝে মধ্যে মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই। এভাবেই মৌসুমী দেবী প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। তাই শেষ পর্যন্ত সেদিন রাত্রিবেলাতেই সে তার চার ছেলে এবং বৌমাকে নিজের কাছে ডাকে, আর ছেলেদের হাতে কিছু টাকা দেয়, আর সেই টাকা দিয়ে 4টি ঘরের জন্য 4টি খাট কিনে নিয়ে আসার কথা বলে, যার ফলে বৌমারা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর শাশুড়ি মাকে তারা অনেক অনেক ধন্যবাদ জানায়। পরের দিনই বাড়ির ছেলেরা নিজেদের রুমের জন্য খাট কিনে নিয়ে আসে। এর ফলে চার বৌমা এখন নিজের নিজের খাটে শান্তি করে ঘুমাতে পারে। তুহিন এবং পিঙ্কির আলাপ হয়েছিল ফেসবুকে। দীর্ঘ 4 বছর ধরে তারা একে অপরের সঙ্গে অনলাইনে চ্যাটিং করে আসছে। তারা এখনো পর্যন্ত সামনাসামনি একে অপরকে দেখেনি। তাদের দুজনের বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল। তারা দুজনেই আলাদা আলাদা শহরে বাস করত। তাই তাদের রিলেশনটা ছিল একটি লং ডিস্টেন্স রিলেশনশিপ। এমনকি এখনো পর্যন্ত তারা একবারও ফোনেও কথা বলেনি। তারা শুধুমাত্র অনলাইনে চ্যাট করত। অনলাইনে কথা বলতে বলতে তারা দুজনেই বিয়ে করবে বলে ঠিক করেছিল। এমনই একদিন, তুহিন তুমি তো আমাকে বিয়ে করবে বলছো, কিন্তু তুমি তো সামনে থেকে আমাকে একবারও দেখোনি। তুমি যদি আমাকে দেখার পর বিয়ে না করো তাহলে কি হবে? আমি তো কেঁদে কেঁদে মরেই যাব। ও আচ্ছা, এতদিন পরে আমার সঙ্গে কথা বলছো আর এখনো পর্যন্ত আমাকে বিশ্বাস করতে পারলে না, তাই তো? আসলে তুমি আমাকে চিনতেই পারোনি। আমি তো নিজেই টেনশনে আছি যে তুমি আমাকে দেখার পর বিয়ে করবে না বলে মানা করে দেবে। এখন তো দেখছি তুমি উল্টে আমাকেই বলছো। আরে না গো, আমি কেন মানা করব? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই। হ্যাঁ, আমিও তো ওটাই বলছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর এতদিন আমরা অনলাইন ডেট করছি। এই 4 বছরে একটা দিন এমনও যায়নি যে আমি তোমার সঙ্গে কথা বলিনি। আর এখন তো আমরা বিয়েও করতে চলেছি। আচ্ছা, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি। আমাদের যেদিন দেখা হবে আমরা সেদিনই তাহলে বিয়ে করে নেব। কয়েকদিনের মধ্যেই তুহিন এবং পিঙ্কি প্রথমবারের জন্য রেজিস্ট্রি অফিসের সামনে দেখা করে। তারা দুজনে একে অপরকে দেখে অবাক হয়ে যায়। তুমি পিঙ্কি নাকি অন্য কেউ? হ্যাঁ, আমি পিঙ্কি। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে একবার দেখে কিভাবে চিনে গেলাম। এই তাহলে তোমার ভালোবাসা? আরে না না, চিনতে পেরেছি। আসলে একটু শিওর হচ্ছিলাম, প্রথমবার দেখা হলো তো। আচ্ছা চলো রেজিস্ট্রিটা করে নিই তাহলে। তুহিন পিঙ্কিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তুহিন তার মা মোহিনী দেবীর সঙ্গে বাস করত। আরে তুহিন, তুই বিয়ে কখন করলি? তুই একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? মা, তুমি তো রোজ রোজ বলতে বিয়ে কর বিয়ে কর, তাই আজকে বিয়েটা করেই ফেললাম। আর তোমার বৌমাকে বাড়িতেও নিয়ে এলাম। আমাদের দুজনের ফেসবুকে পরিচয় হয়েছিল। 4 বছর রিলেশনে থাকার পর আজকে আমরা ফাইনালি বিয়ে করলাম। যাক, এখন আর এসব গল্প শুনিয়ে কোনো লাভ নেই। বিয়ে যখন করেই ফেলেছিস, তোরা সুখে থাকলেই হবে। পিঙ্কি তুহিনকে নিয়ে তার রুমে চলে যায়। বেশ কয়েকদিন ভালোই ভালোই কাটে। একদিন তুহিন পিঙ্কিকে বলে, পিঙ্কি, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য ভালো কিছু খাবার বানিয়ে নিয়ে এসো তো। ভালো খাবার? ভালো খাবার বলতে কোন খাবার? যে কোনো খাবার। আগে যে তুমি সব দারুণ দারুণ খাবারের ফটো তুলে আমাকে পাঠাতে না, তার মধ্যে থেকে কিছু একটা রান্না করো। আচ্ছা ছাড়ো, ঠিক আছে আমিই বলে দিচ্ছি। তুমি বরং চিকেন কাটলেট বানিয়ে নিয়ে এসো। চিকেন কাটলেট? কিন্তু তুহিন, আমি তো রান্না করতে পারি না যে, আমি চিকেন কাটলেট কিভাবে বানাবো? তুহিন এটা শুনে অবাক হয়ে যায়। তুমি রান্না করতে পারো না মানে? তাহলে তুমি যে রোজ রোজ ভালো ভালো খাবারের ফটো তুলে পাঠাতে, আবার স্ট্যাটাসেও ভালো ভালো খাবারের ফটো আপলোড করতে, এগুলো কি ছিল তাহলে? ওই খাবারগুলো কে রান্না করতো তাহলে? ওগুলো তো আমার মা রান্না করতো, আর আমি শুধু ফটো তুলে তুলে তোমাকে পাঠাতাম। আমি তো আজ পর্যন্ত কিছুই রান্না করিনি। আসলে আমি তোমাকে এমনিই বলতাম যে আমি সব রান্না করতে পারি। হে উপরওয়ালা,
তুমি তো দেখছি অনেক বড় মিথ্যাবাদী। তুমি তো দেখতেও ভালো না, সেটা নিয়ে তো কিছুই বলিনি। ডিপিতে তো খুব সুন্দর সুন্দর ফিল্টার দিয়ে ফটো লাগিয়ে রাখতে, এমনকি রোজ রোজ ফটো চেঞ্জ করতে, যেগুলো সবই ফিল্টার লাগানো থাকতো। তখন তোমাকে দেখতে তো খুব সুন্দর মনে হতো। যেমন দেখেছিলাম সেরকম তো তুমি একদমই নয়, পুরোই আলাদা। তুমি রান্নাও করতে পারো না, আর দেখতেও ভালো না, কোনো কাজের নও তুমি। আচ্ছা তাই? আমি একা ফটোতে ফিল্টার লাগাতাম? তুমি মনে হয় ফিল্টার দেওয়া ফটো দিতে না? তুমি কি নিজেকে হিরো মনে করো? নিজে তো ডিএসএলআর এ ফটো তুলে ফেসবুকে আপলোড করতে। তোমার থেকে যথেষ্ট ভালো দেখতে আমি। হাহ। আচ্ছা তাই? তুমি আমার থেকে ভালো দেখতে? যদি তোমাকে আগে সামনাসামনি দেখতাম না, কখনোই আমি তোমাকে বিয়ে করতাম না, বুঝেছো? হ্যাঁ তো, আমিও যদি আগে তোমার ব্যাপারে সব জানতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না। রোজ রোজ নতুন গাড়ির সঙ্গে ফটো তুলে আপলোড করতো। আমি তো ভেবেছিলাম তুমি কোনো ধনী পরিবারের ছেলে। এখন তো দেখছি ওগুলো ধার করা গাড়ি ছিল। তুমি আসলে একজন গরিব, মাত্র 15,000 টাকা স্যালারিতে চাকরি করে, আবার বেশি বেশি কথা বলছে। হ্যাঁ তো, তুমিও তো অনেক কিছু লুকিয়েছো। তুমি 3-4টে কথা লুকিয়েছো, আর আমি 2টো কথা লুকিয়েছি। ব্যাস, ব্যাপারটা তো একই রকম হয়ে গেল। তাই কোনো কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবে। এভাবে দিনের পর দিন তুহিন এবং পিঙ্কির মধ্যে ছোট ছোট ঝামেলা বেড়েই চলেছিল। তারা যখন অনলাইনে কথা বলতো তখন তাদের মধ্যে কোনো ঝামেলাই হতো না, কিন্তু এখন বিয়ে করার পর একসঙ্গে থাকতে থাকতে যতই তারা একে অপরকে জানতে পারছিল ততই তাদের মধ্যে সমস্যা বেড়েই চলেছিল। একদিন তুহিন আর পিঙ্কি ঘুমিয়েছিল। পিঙ্কির ঘুমের ঘোরে নাক ডাকার খুব বাজে একটা স্বভাব ছিল। তার নাক ডাকার আওয়াজে তুহিন কিছুতেই ঘুমাতে পারছিল না। তুহিন বিরক্ত হয়ে পিঙ্কিকে ঘুম থেকে ডেকে তোলে। আরে, তুমি এত জোরে জোরে নাক ডাকছো কেন? তুমি ভুলে যাও নাকি যে তোমার সঙ্গে আমিও ঘুমাই? তোমার নাক ডাকার আওয়াজে আমার ঘুম আসছে না। আরে, আমি নাক ডাকছি তো কি হয়েছে? একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। আমি কি তোমার সঙ্গে সংসার করার জন্য অ্যাডজাস্ট করছি না, বলো তো? হোয়াট? তুমি অ্যাডজাস্ট করছো? আচ্ছা, আমাকে একটু বলো তো দেখি, তুমি কোন কোন বিষয়ে আমার সঙ্গে অ্যাডজাস্ট করছো? যতই দিন যাচ্ছে অনলাইনে বিয়ে করার সাইড এফেক্টগুলো জানতে পারছি। আরে, বিয়ের আগে অন্তত এটা তো বলে দিতে যে তোমার ঘুমের ঘরে নাক ডাকার বাজে স্বভাব আছে। তোমার জন্য সারা জীবন শান্তিতে কি আমি ঘুমাতেও পারবো না? আচ্ছা তাই? তোমার মধ্যে যে বাজে বাজে স্বভাব আছে সেগুলো তো তুমি আমাকে কখনো বলনি। এই যে তুমি বাথরুমে যাও, পটি করার পর ফ্ল্যাশ করো না, বেশিরভাগ সময় তুমি ফ্ল্যাশ করতেই ভুলে যাও। আমাকে ফ্ল্যাশ করতে হয়। শুধু তাই নয়, স্নান করার পর ভিজে টাওয়ালটা তুমি বেডের উপরেই ফেলে রাখো। আমি যদি বেডের উপর থেকে ভিজে টাওয়ালটা না সরাই তাহলে তুমি শান্তিতে ঘুমাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? এমনিতেই তো বাড়ির কোনো কাজ করতে পারো না, একেবারে একটা অকর্মার ঢেকি। এর চেয়ে দেখাশোনা করে বিয়ে করলে অনেক গুণবতী বউ পেতাম। অনলাইনে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। হ্যাঁ, তোমাকে বিয়ে করেও আমি খুব ভুল করেছি। আমার বাড়ি থেকে যদি দেখাশোনা করে বিয়ে দিত তাহলে আমার একটা বড়লোক ঘরে বিয়ে হতো। তোমার মতো গরিব ছেলের সঙ্গে আমার বিয়ে হতো না। এভাবেই মধ্যরাতে তুহিন এবং পিঙ্কি দুজনে ঝামেলা করতে থাকে। তাদের দুজনের চেঁচামেচির আওয়াজে তুহিনের মা মোহিনী দেবীর ঘুম ভেঙে যায়। মোহিনী দেবী সেখানে এসে কোনো রকমে দুজনকে শান্ত করে। এরকম ভাবে সময় কাটতে থাকে। প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। একদিন তুহিন অফিস থেকে বাড়ি ফিরে এলে পিঙ্কি তাকে বলে, তুহিন চলো না, আজকে আমরা দুজনে কোথাও ঘুরতে যাই। আমাদের বিয়ের কতদিন হয়ে গেল, তুমি আমাকে শুধু একদিনই ঘুরতে নিয়ে গিয়েছিলে। আর বিয়ের আগে তুমি সব সময় বলতে আমরা প্রত্যেক সপ্তাহে ঘুরতে যাব। হ্যাঁ, ওই একবার ঘুরতে নিয়ে গিয়ে ভুল করে ফেলেছিলাম। যখন তুমি অনলাইনে কথা বলতে না, তখন তুমি অন্যরকম ছিলে। আমার তো মনে হয় আমি অন্য কারোর সঙ্গে কথা বলতাম। তোমার সাথে থেকে এখন মনে হচ্ছে যে আমি তোমাকে চিনিও না। আমার তো বাড়ি আসার ইচ্ছাই করে না। হ্যাঁ তো, তুমিও কি মনে করেছো আমি বুঝি তোমাকে বিয়ে করে খুব সুখে আছি? আগে অনলাইনে যখন কথা বলতে তখন সবসময় আমার প্রশংসা করতে, আর এখন বিয়ে করার পর প্রশংসা করা তো দূরের কথা, ভালোভাবে কথা বলতেই চাও না। হ্যাঁ, তখন তো তোমার ফিল্টার দিয়ে ফটো দেখে প্রশংসা করতাম। ভেবেছিলাম তুমি খুব সুন্দর দেখতে, তাই প্রত্যেক সপ্তাহে তোমাকে নিয়ে বাইরে বেরোবো বলতাম। কিন্তু তুমি অরিজিনালে এত বাজে দেখতে, তোমাকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছাই করে না। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, অনলাইনে আমার সঙ্গে যে কথা বলতো সেটা কি আদৌ তুমি ছিলে নাকি অন্য কেউ ছিল? মনে হচ্ছে আমি অন্যজনের সঙ্গে কথা বলতাম আর আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হয়ে গেছে। অদ্ভুত লোক একটা। তোমার সঙ্গে সারা জীবন কিভাবে কাটাবো সেটাই চিন্তার বিষয়। এভাবেই বেশ কিছুক্ষণ তারা ঝগড়া করতে থাকে। তারা একে অপরকে অনেক আজে বাজে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ঝগড়া করা বন্ধ করে দেয়। একদিন তুহিন যখন অফিসের কাজে ব্যস্ত ছিল
তখন তার এক কলিগ বন্ধু রাকেশ তাকে বলে, ভাই এই দেখ এই মেয়েটাকে, আমার গার্লফ্রেন্ড। কয়েক মাস আগেই আমাদের ফেসবুকে আলাপ হয়েছে। দেখ হেব্বি সুন্দর দেখতে না? ভাবছি আমি একেই বিয়ে করব। কি অনলাইনে আলাপ হয়েছে? আমি একটা কথা বলছি শোন, খবরদার এই ভুল কাজটা করিস না, না হলে সারা জীবন আমার মতো আফসোস করবি বলে দিলাম। অনলাইনে যেটাতে যেরকম দেখাই অরিজিনালে সেটা সেরকম হয় না। অনলাইনের চাঁদ আর অফলাইনের গোবর একই রকম দেখতে হয়। মানে তুই কি বলতে চাইছিস? কিছুই তো বুঝলাম না। কিছু না ভাই, আমি তোকে এটাই বলবো, তুই যদি এই মেয়েটাকে বিয়ে করতে চাস তাহলে আগে সামনাসামনি দেখা কর, কাছ থেকে জানার চেষ্টা কর। দূর থেকে সব জিনিসই দেখতে ভালো লাগে, যখন সেটা কাছে আসে তখনই তার আসল চেহারা বেরিয়ে আসে। অনলাইনে মাঝে মধ্যে আমরা যেমন জামা কাপড় কিনে ঠকে যাই না, ঠিক তেমনই অনলাইনে কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করলেও ঠকে যাবি, আমি আগেই বলে দিচ্ছি। এভাবেই তুহিন তার অফিসের কলিগকে সাবধান করতে থাকে। তুহিনের মতো পিঙ্কিও সবসময় তার বন্ধুদের অনলাইন থেকে লাইফ পার্টনার খুঁজতে বারণ করত। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে অনেক দূরত্ব চলে আসে। তারা একে অপরকে সহ্য করতে পারে না। তাদের সম্পর্কে এত বেশি তিক্ততা চলে আসে যে তারা একে অপরকে ডিভোর্স দেবে বলেও ঠিক করে। আরে তোমরা কি বিয়েটাকে ছেলে খেলে মনে করেছো? যখন বিয়ে করার আগে তোমরা কোনো কিছু চিন্তা করনি, তাহলে বিয়ে করার পর তোমাদের এত সমস্যা কেন? বিয়ে যখন হয়ে গেছে তখন নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে চলতেই হবে। কেন আর কি কারো অনলাইনে বিয়ে হয় না? অনেকেই তো ফেসবুক থেকে ছেলে মেয়ে খুঁজে পছন্দ করে বিয়ে করছে। তারা কিভাবে ভালো আছে? মা এসব কথা বলে লাভ নেই, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এর সঙ্গে আর কিছুতেই থাকতে পারবো না। হ্যাঁ, আমিও আর তোমার সঙ্গে থাকতে চাই না। ওকে, আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। এই বলে পিঙ্কি তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। তুহিন খুবই খুশি হয়। পিঙ্কিও তার বাপের বাড়িতে গিয়ে বেশ খুশি ছিল। কিন্তু যত সময় যেতে থাকে তারা একে অপরকে মিস করতে থাকে। পিঙ্কি সব সময় তুহিনের কথাই মনে করত। অপরদিকে তুহিনও পিঙ্কিকে খুব মিস করত। দুজনেই একে অপরের থেকে দূরে যাওয়ার পর বুঝতে পারে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। একবার কি ফোন করে দেখবো ও কি করছে? ওর কি আমার কথা একবারও মনে পড়ে না? না, আমি কেন ফোন করব? ও তো একটাবার ফোন করে আমার খোঁজ খবর নিতে পারতো। ওদিকে তুহিনও মনে মনে একই কথা ভাবছিল। 1 মাস হয়ে গেল, পিঙ্কি একবারও আমাকে ফোন করলো না। একটা মেসেজ অন্তত করতে পারতো। আমারই ভুল ছিল, আমি ওকে অনেক ছোট বড় কথা বলেছি। যখন কাছে ছিল আমি বুঝতে পারিনি, কিন্তু দূরে আছে যখন বুঝতে পারছি ওকে ছাড়া আমার থাকা সম্ভব নয়। আমি কি একটা মেসেজ করব? তাহলে করাটা কি ঠিক হবে? একদিন তুহিন এবং পিঙ্কি একে অপরকে অনলাইনে দেখতে পায়। দুজনেই মেসেজ করবে কিনা ভাবতে থাকে। শেষমেশ তারা দুজনেই একসঙ্গে একে অপরকে মেসেজ করে। এই দেখে তারা দুজনেই খুব খুশি হয়। তারা আবার আগের মতো মেসেজে কথা বলতে শুরু করে। এতদিন পর তাহলে আমার কথা মনে পড়লো। আচ্ছা, কেমন আছো বলো? তোমাকে ছাড়া কেমন থাকবো বলো তো? তুমিও তো একবারও ফোন করোনি, মেসেজও করোনি। তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। আর তুমি কেমন আছো? এভাবে কয়েকদিন ধরে অনলাইনে কথা বলার পর তারা তাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সমস্ত কিছু দূর করে ফেলে। কয়েকদিনের মধ্যেই তুহিন আবার পিঙ্কিকে নিতে আসে। পিঙ্কিও তুহিনের সঙ্গে তার শ্বশুর বাড়িতে চলে যায়। তারপর থেকে তারা কোনো রকমের ঝগড়া ঝামেলা না করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।